নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। শুভেন্দুগড়ে ফুল বদলের হিড়িক, নরম মাটিতে থাবা দিলীপ দাবাংয়ের কাঁথির গণেশ পুজোয় জমজমাট আয়োজন, কিন্তু দেখা নেই দল বদলুদের। অথচ সেই পুজোতেই পুরনো কর্মী সমর্থকদের নিয়ে যোগ দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এই কিসের ইঙ্গিত? নতুন সমীকরণ নাকি আদি নব্য ইস্যুতেই শান? শুভেন্দুগড় থেকে কোন চ্যালেঞ্জ ছুড়লেন বিদ্রোহী দিলীপ? দেখুন। একের পর এক নেতার ফুল বদল, ধীরে ধীরে কি মাটি নরম হচ্ছে শুভেন্দুগড়ে? শুধু বিরোধী নয়, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্তরেও। এবার সেই দুর্বল মাটিতেই থাবা বসালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে আদি নব্য সংঘাত নতুন নয়। এবার আদি বিজেপিকে সামনের সারিতে আনতে সোজা শুভেন্দুগড়কেই বেছে নিলেন দিলীপ ঘোষ। পুরনো দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। আদি বিজেপি কার্যকর্তাদের দেখা গেল চা চক্রেও। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি কমিটির ঘোষণার পর থেকেই কোণঠাসা আদি বিজেপি কর্মীরা। প্রাক্তন রাজ্য সভাপতিকে পাশে পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন পুরনো বিজেপি কর্মীরা। মানুষ যাদেরকে মনে করে এরা দুর্নীতিপরায়ণ, আজকে সেই সব মানুষকে যদি সামনের সারিতে আনা হয়, তাহলে সাধারণ যে সমস্ত পরিচ্ছন্ন কার্যকর্তা, দুর্নীতিমুক্ত কার্যকর্তা যারা দীর্ঘদিন ধরে দলে কোনো না কোনো জায়গায় ছিলেন, তারা কষ্ট পান এবং তারা এই বিচারধারার রাজনীতিটাকে তারা মানতে পারে না। জমজমাট আয়োজন, অথচ দেখা নেই দলবদলু বিজেপি কর্মীদের। এদিকে পুরনো সঙ্গীদের পাশে নিয়ে সাড়ম্বরে সামিল দিলীপ দাবাং। বরাবরই দল দেখেছে দিলীপের বিদ্রোহী রূপ। আবারও আদি নব্য ইস্যুতে শান। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি দেখা যাবে নতুন কোনো সমীকরণ, নাকি আসবে আরো বড় কোনো চমক? নজর রাজনৈতিক মহলে। কাঁথি থেকে সমীরণ সাহেবের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবরূপ মিত্র, আমাদের সঙ্গে বিজেপির প্রতিনিধিও থাকার কথা। দেবরূপদা, স্বাগত আপনাকে। দেবরূপদা, শুরুতেই যেটা জানতে চাইবো, এই যে কাঁথিতে যেটা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত, রাজ্যে বিরোধী দলনেতা, তার গড়ে গিয়ে দিলীপ ঘোষ রীতিমতো তিনি এই গণেশ পুজোকে কেন্দ্র করে যে আয়োজন সেখানে, এবং পুরনো বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে এলাহি ব্যাপার, কিসের ইঙ্গিত বলে মনে হচ্ছে? দেখুন, প্রথমেই যে কথাতে আপনার কথাটা কানে লাগলো বলে বললাম, গড় বলতে এখন ওনার কিছু গড় আছে বলে আমাদের জানা নেই। আমাদের জেলার বুকে ময়না গড় শুনেছি, যেখানে লাউসেন রাজা হতো, বিরাট রাস মেলা হয়, সেখানেও উনার ডাক থাকে না। আর সম্প্রতি উনার গড় বলে আর কোথাও নেই। কাঁথির বুকে বড় ঠাকুরের যে পুজো হয়, সেই পুজোর উদ্বোধনে উনি ডাক পান না। ন্যাচারালি এই কথাটা ভাবার কোনো কারণে ওনার কোথাও গড় আছে বলে। আর কাঁথি অনেকদিন আগে ওনার চলে গেছে। যেদিন আমাদের প্রিয় নেতা ওখানে গিয়ে সমাবেশ করে ওনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সমাবেশ করেছিলেন, লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের পর থেকে কাঁথের মানুষের যে ভাবাবেগ এবং অধিকারী পরিবার সম্পর্কে তাদের যে বিতৃষ্ণা, সেটা কাঁথির মানুষ দেখিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় কথা যেটা বলার, উনি তো কোথাও যান না, ওনাকে তো ডাকলেও যান না। কারণ আমাদের মহাপ্রভু জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়েছিল, উনি তাতেও যাননি। বারবার ধরে বিরোধী দলনেতা হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, ভেবেছিলাম তথাকথিত সনাতনী হিসাবে উনি মন্দিরের উদ্বোধনে যাবেন, প্রতিষ্ঠাতে যাবেন, কিন্তু সেখানেও যাননি। ওনার সহকর্মী, সহযোদ্ধা, ওনার রাজনৈতিক দলের প্রাক্তন সভাপতি, তার গৌরবময় উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু নামে সনাতনী বলে যারা সারা রাজ্য জুড়ে প্রচার করে বেড়ায়, তারা সেদিন কিন্তু এত বড় একটা ঐতিহাসিক সৃষ্টিশীলতার পরিচয় রাজ্যের মানুষ যার সাক্ষী হলেন, তাতে ওনার উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। সঙ্গত কারণেই সাধারণ মানুষ যারা, ধর্মপ্রাণ মানুষ যারা নিজেদেরকে কেবলমাত্র কাঁথির সার্টিফিকেটে সনাতনী বলে দাবি করেন না, আজকে ধন্যবাদ কাঁথির মানুষদেরকে, ধন্যবাদ জানাই কাঁথির সেই সমস্ত বলিষ্ঠ মানুষদেরকে যারা এই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে নামে সনাতনী সেজে যারা ঘুরে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে, তাদের হাত দিয়ে কোনো পবিত্র অনুষ্ঠানকে কলুষিত করতে তারা চাইলেন না। সনাতনী হিসাবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের হাত দিয়েই
ফিতা কাটালেন। এটা ধন্যবাদ কাঁথির মানুষকে। না, এটা কি রাজনৈতিকভাবে কোনো বিশেষ ইঙ্গিত বহ? আমাদের সঙ্গে বিজেপি নেতা অমলেন্দু পাহাড়িও যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত অমলেন্দুদা। আমি দেবরূপদা আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল নেতা। দেবরূপদা, এটা কি কোনো বিশেষ ইঙ্গিত বহ? দেখুন, কোনো ধর্মীয় অনুষ্ঠান, পুজো, আচরণকে আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না। আমার বলারও এখতিয়ার নেই। এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা তাদের মতন করে কাজে লাগাচ্ছেন, একেবারে চাইছেন না হয়তো, সেটা আন্তরিকতার সঙ্গে, সেটা আন্তরিকতা থাকে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য আমরা অন্তত তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছি তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা তোলার জন্যে বা সুযোগ নেওয়ার জন্যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে আমরা ব্যবহার করি না। আমরা আন্তরিকতার সঙ্গে, আমরা যারা হিন্দু আছি, কেউ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, কেউ খ্রিস্টান আছেন, শিখ আছেন, সর্বধর্মের মানুষ, তার সমস্ত ধর্মের মানুষকে নিয়েই এই রাজ্যের একটা ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি আছে। তাতে নির্দিষ্ট কোনো ধর্মের বিষয়ের জন্য রাজনীতি লাগাতে হবে এটা আমরা যেমন বিশ্বাসও করি না। এবং এই উদ্বোধনকে কেন্দ্র করে যিনি গেছেন তার নিজস্ব ব্যক্তিগত বিষয়ে তিনি গেছেন। নিঃসন্দেহে তার যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে তিনি আরও ভালো করে বলতে পারবেন। তবে যে গড় কথাটা বলছেন, যে গড়টা যে নেই আর কাঁথির বুকে, সেটা কাঁথির মানুষ প্রমাণিত করেছে। বেশ, অমলেন্দুদা আপনার কাছে আসবো। এই যে দিলীপ ঘোষ তিনি কাঁথিতে গেলেন, যেটা অবশ্য দেবরূপদার মানতে আপত্তি আছে যে শুভেন্দু অধিকারীর গড় বলে আর কিছু নেই। তো সেই শুভেন্দু অধিকারীর গড়ে কোটানকোট সেখানে গিয়ে দিলীপ ঘোষ তিনি একটি পুজোর উদ্বোধন করছেন। সেখানে আপনারা রয়েছেন, পুরনো যারা বিজেপি করতেন, দীর্ঘদিন ধরে বিজেপি করে এসছেন, মার খেয়েছেন, তবু বিজেপিতেই রয়েছেন, অন্য দলে যাননি। কিন্তু এখন কোথাও গিয়ে দলের প্রথম সারিতে দেখছেন অন্য দল থেকে আসা নেতারা, আপনারা পেছনের সারিতে চলে গিয়েছেন বা কোথাও হয়তো ডাকই পান না। এই যে দিলীপ ঘোষের এই মুভটাকে, আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানে সামিল হওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা মনে করি দিলীপ দা যে আজকে এসেছিলেন সেটা হচ্ছে, আমরা বরাবরই হিন্দু সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্যকে আমরা সম্মান করি এবং সেই সম্মানের জন্য আমরা, আপনারা জানেন যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল। আমরা কিন্তু রাম মন্দির উদ্বোধনের সময় আমাদের চিফ মিনিস্টারকেও ডাকা হয়েছিল, যদিও উনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় ওনার চিফ সেক্রেটারি দিলীপ দাকে নেমন্তন্ন করেছিল, যার জন্য দিলীপ দা যে ওখানে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে এসছেন। তো আজকে দিলীপ দা যে এসেছিলেন গণেশ পুজো, যে গণেশ পুজো তিনি উদ্বোধনে এসেছিলেন, শুধু উদ্বোধন নয়, এখানে বহু মানুষের সাথে, বহু কার্যকর্তাদের সাথে যোগাযোগ হয়, সম্পর্ক স্থাপন হয়, যার জন্য আমরা কোনো পুজো মণ্ডপ বা পুজো অনুষ্ঠান আমরা সেটাকে আমরা আগে রাখি। আর আপনি যেটা বলছেন গড়ের কথা, আমরা গড় জিনিসটা আমরাও ঠিক বিশ্বাস করি না। আমরা মনে করি এই জায়গাতে তাহলে দেবরূপদা নিশ্চয়ই খুশি যে অমলেন্দুদাও বলছেন যে গড় বিষয়ে তারাও মানতে রাজি নন, আর কি বিশ্বাস করছেন না দেবরূপদা। অর্থাৎ কোথাও গিয়ে আদি বিজেপির সঙ্গে বিশ্বাস করি না, হ্যাঁ, তৃণমূলের একটা মিল পাওয়া যাচ্ছে। আমরা মনে করি পূর্ব মেদিনীপুর জেলা স্বাধীনতা সংগ্রামীদের গড়, যেখানে আমরা প্রথম এখানে ভারতবর্ষের আমরা স্বাধীন রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছিলাম তমলুকে। তো সেখানে স্বাধীনতা সংগ্রামীর গড় যদি কেউ বলে থাকেন তাহলে সেটাকে আমরা মান্যতা দিই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আজকের এই অনুষ্ঠানে নতুন কোনো বিজেপি কর্মীদের দেখা গেল না, যারা ধরুন অন্য দল থেকে এসছে বা শুভেন্দু অধিকারী বা দাদার অনুগামী, এমন কাউকে দেখলাম না। শুভেন্দু অধিকারী তো নয়, তার কোনো অনুগামী। এখন বিষয় হচ্ছে, আমরা অনুগামীতেও বিশ্বাসী নয়। আমরা বিজেপির অনুগামী যদি কেউ হয় বা কেউ যদি বলে তাহলে ঠিক আছে। আপনারা মনে রাখবেন, বিজেপি এমন একটা দল যে এখানে আসা সহজ, যাওয়া সহজ, কিন্তু টিকে থাকা খুব কষ্টকর। আমি
আজকে ৭৪ সাল থেকে রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করেছি। ৭৭-এ আমি এখানে মোরারজি দেশাইকে নিয়ে এসেছি, জয়প্রকাশ নারায়ণকে নিয়ে এসেছি। ৭৫-এ ইমার্জেন্সি পিরিয়ডে আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে 5 মাস জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আমি বন্দী ছিলাম। আর কোনো না কোনো সময় এতদিন পর্যন্ত আমি কোনো দায়িত্বে বিজেপিতে আছি। সুতরাং এখানে যে আমরা টিকে আছি, সেই টিকেটা থাকাটা হচ্ছে আমাদের আদর্শগত দিক, যে আমরা আপনাদের কি তেমন ভালোবাসি। বিজেপির কাজকর্মে, বিজেপির কোন অনুষ্ঠানে কি ডাকা হয়? এ দেখুন না, রাজ্যে 3বার প্রধানমন্ত্রী ঘুরে গেলেন এই ভেরি বিজেপির, কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হলো না। দিলীপ ঘোষ সেদিন অন্য কোথাও থাকেন, মঞ্চে আলোকিত করে থাকেন অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতারা। এটাতে তো আপনারাও কোথাও গিয়ে ক্ষুব্ধ নন কি? দিলীপ ঘোষও তো বলেন এই কথাটা বারবার করে। এখন বিষয় হচ্ছে, শুনুন, আমি ন্যাশনাল কাউন্সিলের মেম্বার আছি। ন্যাশনাল কাউন্সিলের মেম্বার যারা ওখানকার ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, ওই জায়গা, ওই বিধানসভা, ওই জেলা, তারা সব ডাক পেয়েছেন, ওখানে ওনারা গেছেন। আমাদের কাঁথিতে যখন হবে, যদি প্রধানমন্ত্রী আসেন, আমিও ডাক পাবো। দিলীপ ঘোষ ডাক পাবেন প্রধানমন্ত্রী এলে, তার একটা ক্রাইটেরিয়া আছে। দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন। তার আমলে, তিনি যখন রাজ্য সভাপতি, তার আমলে বিজেপি সবচেয়ে বেশি সাংসদ দিয়েছে, সবচেয়ে বেশি বিধায়ক দিয়েছে। সেই দিলীপ ঘোষ ডাক পান না প্রধানমন্ত্রীর সভায়? আসছে মানে কথাগুলো আসছে না, জড়তা লাগছে, কথাগুলো পরিষ্কার আসছে না। আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি দেবরূপদা আপনার কাছে আসবো। যেটা জানতে চাইছিলাম যে কোথাও গিয়ে, যেমন অমলেন্দুদা, তিনি দীর্ঘদিন ধরে বিজেপিটাই করে আসছেন, কিন্তু কোথাও গিয়ে দিলীপ ঘোষ, যার আমলে একটা সময় বিজেপি এ রাজ্যে 18 জন সাংসদ দিয়েছে, এত সংখ্যক বিধায়ক দিয়েছে, সেই দিলীপ ঘোষ যখন প্রধানমন্ত্রী আসে তিনি ডাক পান না। কোথাও গিয়ে কি এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এর দুজনের মধ্যে যে দূরত্ব বেড়েছে, সেটাও এই জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যাওয়ার কারণেই বলে মনে হয়? না, যদি সনাতনী হয়ে থাকেন, সনাতনীরা যারা নিজেদেরকে সনাতনী বলে দাবি করেন, তারা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন, তার জন্য বিজেপিতে প্রাপ্ত হতে হবে, এটা তাহলে মনে হয় কোথাও একটা কন্ট্রাডিকশন থেকেই যাচ্ছে। তাহলে তথাকথিত সনাতনী বলে যারা দাবি করছে, তারা সনাতনী নয়, কেবলমাত্র রামের ভক্ত হিসাবে থাকার জন্য তারা চেষ্টা করছে। সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়েই তো হিন্দু ধর্মের বহু তত্ত্বের যে তত্ত্ব, হিন্দু ধর্মের মানুষের যে ভাবাবেগ, এখানে আজকে তো প্রধানমন্ত্রীকে এসে পশ্চিমবাংলার মাটিতে বলতে হচ্ছে, এটাই তো আমাদের বাঙালিদের প্রাপ্তি। জয় মা কালী বলে প্রকাশ্য সমাবেশে বলতে হচ্ছে, আজকে কালীকে স্মরণ করতে হচ্ছে, আজকে মা দুর্গাকে স্মরণ করতে হচ্ছে, যা বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। শুধু সনাতনী বলবো, জয় শ্রী বললে হয় না। আর এটা তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। আমরা যেটা অনুভূতি, উপলব্ধির মধ্যে আমাদের যেটা এসছে, এটা নিশ্চিত সম্মানের সঙ্গে বিজেপি করার মতো আর কোনো জায়গা নেই। তাই ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করেছেন, বলেছেন যে তৈরি থাকুন, খুব তাড়াতাড়ি এক ঝাঁক সাংসদ, বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। সুতরাং এই নিয়ে আমাদের কাছে কোনো দ্বিমত নেই যে সম্মানের সঙ্গে যদি রাজ্যের মানুষের পাশে থাকতে হয়, জনগণের সেবায় যদি নিয়োজিত হয়, প্রকৃত মর্যাদা নিয়ে যদি রাজনৈতিক দল করতে হয়, সেই রাজনৈতিক দল নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস তার যোগ্য সম্মান মর্যাদা দেবে। বেশ, অমলেন্দুদা, এই যে আমরা দেখতে পাচ্ছি কাঁথি, তমলুক, এই জায়গাগুলোতে বহু বিজেপি কর্মী সমর্থক, এমনকি বিধায়ক পর্যন্ত চলে গেলেন তৃণমূল কংগ্রেসে, হলদিয়ার। তো এই জায়গাতে ফুল বদলের কারণটা কি বলে মনে হয়? যে শুভেন্দু অধিকারীর প্রতি আপনারা যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, তারা কি কোথাও গিয়ে একটু ক্ষুব্ধ? দিলীপ ঘোষকে যে জায়গাটা দেওয়া হচ্ছে না, সেটা কি দায় শুধু শুভেন্দু অধিকারী? দিলীপ দাকে যে জায়গা দেওয়া হচ্ছে না, সেটা হচ্ছে আপনাদের মিডিয়ার বানানো খবর। দিলীপ দা তাহলে এত জায়গায় ঘুরছেন কি করে, যেখানে রাজ্য সভাপতি
শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেখানে বলে দিয়েছেন যে তিনি সফল প্রাক্তন সভাপতি, তিনি এমপি ছিলেন, তিনি এমএলএ ছিলেন, তার কোথাও যাওয়া বার নেই, নিষেধ নেই, তিনি সব জায়গায় যেতে পারেন, তার যাওয়ার অধিকার আছে। এবং তিনি এটাও বলেছেন যে অচিরেই তাহলে প্রধানমন্ত্রী সভায় তাকে দেখা যায় না কেন? অমিত শাহ এলে দিলীপ ঘোষকে দেখা যায় না কেন? এমন একজন সফল বিজেপি নেতাকে, এমন একজন সফল রাজ্য সভাপতিকে দেখা যায় না কেন? প্রাক্তন রাজ্য সভাপতিকে দেখা যায় না কেন? দেশের প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এই রাজ্যে কার্যত নির্বাচনী প্রচারিত শুরু করে দিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর সভায় প্রধানমন্ত্রীর সভায় দেখা যায় না কেন? দিলীপ দা বলেছিলেন যে আমার পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে সাক্ষাতের সময় এবং দিন নির্দিষ্ট করা আছে, আমি ব্যাঙ্গালোর যাব তার সঙ্গে দেখা করার জন্য, ওই জন্য দেখা যায়। যিনি বলছেন তিনটে সভাতেই প্রধানমন্ত্রী এসে তিনটে সভাতেই মা কালীর শরণাপন্ন, আলিপুরদুয়ার থেকে দুর্গাপুর, সেখান থেকে দমদম, এই তিনটে সভার দিনই তিনি গিয়েছিলেন। এটা ভালো, এটা ভালো, এটা ভালো কথা তিনি বলেছেন। কিন্তু যখন জয় শ্রীরাম বলা হয়, মুখ্যমন্ত্রী রেগে তেড়ে আসেন কেন? আপনি বলুন। আপনাদের যদি এটা ভালো লাগে যে আমাদের এখানকার যে বাঙালি সংস্কৃতি, বাঙালি মা কালীর প্রতি যে আমাদের একটা ভক্তি আছে, আমাদের একটা ওর প্রতি সম্মান আছে, সেই সম্মানটা প্রধানমন্ত্রী এসে দিচ্ছেন। যে বাঙালির যে সংস্কৃতি, কালিমার প্রতি ভক্তি, কালিমার প্রতি আরাধনা, কালিমার কথা তিনি ধরলেন। কিন্তু এখানে জয় শ্রীরামের কথা বললে, বিজেপি যখন জয় শ্রীরামের কথা বলে, তখন প্রধানমন্ত্রী রেগে তেড়ে আসেন কেন? প্রধানমন্ত্রী রেগে যান জয় শ্রীরাম বললে? সমস্যা হচ্ছে, আপনাকে একটা জিনিস শুধু বলবো এর উত্তর, জয় শ্রীরাম বললে প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কেন তেড়ে আসেন? আচ্ছা, রেগে যাই শুধু মুখ্যমন্ত্রী কেন, আমরাও রেগে যাই এই কারণেই, কোনো ধর্মকে ছোট করতে না। আমরা রেগে যাই এই কারণে, আপনারা রামকে নিয়ে যেভাবে মার্কেটিং করতে চাইছেন, সেই মার্কেটিং এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকে। আমরা সর্বধর্মের কথা বলি। আজকের প্রধানমন্ত্রী যেটা স্বীকার করছেন, আজকে যেভাবে মা কালী বলছেন, আপনার ভালো লাগছে শুনতে। একজন বাঙালি হিসাবে, আপনার যেমন বাঙালি হিসাবে জয় বাংলা বলতে কষ্ট হয়, জড়তা আসে, ঠিক একই রকম ভাবে আজকে প্রধানমন্ত্রী এতদিন পর এসে যেভাবে জয় দুর্গা, জয় মা দুর্গা বলছেন, জয় মা কালী বলছেন, এটা আমাদের পশ্চিমবাংলার প্রাথমিক একটা জয় হিসাবে আমরা দেখছি। আমরা সাধারণ মানুষের, আমরা দুর্গাপুজোকে নিয়ে কোনো রাজনীতি করি না, কালীমাকে নিয়ে কোনো রাজনীতি করি না। প্রত্যেকটা দিন কোনো না কোনো, আজকে গণেশ পূজা হচ্ছে, কোনো না কোনো অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আপনি কোনো না কোনো অনুষ্ঠানে আপনি পাবেন। কিন্তু দেবরূপদা, আমার প্রশ্ন আপনাকে যেটা করতে চাইছিলাম, কোথাও গিয়ে কি অমলেন্দুদা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন? প্রধানমন্ত্রী আসছেন, তিনটে সভা করে গেলেন, অমিত শাহ এলেন, সভা করে গেলেন, কার্যত তারা রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে, নির্বাচনী প্রচার। সেখানে দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না। অমলেন্দুদা বলছেন দিলীপ ঘোষের অন্য কোনো কাজ থাকে। এখন সে যন্ত্রণা মায়ের চেয়ে মাসির দরদ যদি বেশি বলে আমি সেই দরদটা দেখাতে যাই, সেটা মানে খুব লজ্জাজনক ব্যাপার হবে। আমি সেই জায়গাতে যেতে চাইছি না। নিঃসন্দেহে সেই যন্ত্রণা অমলেন্দু বাবুর আছেন, সেই যন্ত্রণাটাকে আপনার কথাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আমরা তাতে উনাদের আভ্যন্তরীণ ব্যাপার, আশা করছি আপনারা আবার ঠিকঠাক হয়ে আপনারা যেভাবে লড়াই করছেন করুন, রামকে নিয়ে যেভাবে লড়াই করছেন করুন, আমাদের তাতে আপত্তি কিছু নেই। কিন্তু একটা কথা অমলেন্দু বাবুকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এটা আমার কথা নয়, সমস্ত বিজেপির যারা মাঠে ময়দানে কাজ করে, যারা তৎকালীন বিজেপি নয়, হঠাৎ টিকিট কেটে এসে টিকিটটা কনফার্ম করে নিয়েছেন, সেই বিজেপি যারা নয়, তাদের ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে। অমলেন্দু বাবুরা তার নিঃসন্দেহে সাক্ষী। তবে মর্যাদার সাথে, যদি যোগ্যতার সাথে এবং মানুষের জন্য কাজ করতে হয়, তার সঠিক প্ল্যাটফর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই সারা রাজ্য জুড়ে সঠিক সম্মানের সঙ্গে আপনি রাজনীতিটা করতে পারবেন। এই বিষয়ে অমলেন্দু আমি কি শুনলাম, মানে এটা কি যে দেবরূপদা কি অমলেন্দু দাদেরকে স্বাগত জানাচ্ছেন তৃণমূলে? আমরা স্বাগত শুধু জানাচ্ছি না, এই যন্ত্রণা নিয়ে ইতিমধ্যেই আমি প্রথমেই বলেছি, আমাদের রাজ্য সাধারণ সম্পাদক, আচ্ছা না অমলেন্দুদা, দেবরূপদা আপনাকে কার্যত তাদের দলে স্বাগত জানাচ্ছেন আর কি।
যে আপনারা একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন, দীর্ঘদিন বিজেপি করেছেন, নিয়ম নিষ্ঠা পালন করে সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, তৎকাল বিজেপি নয় দেবরূপদার কথায়? বলুন বলুন। এবং সেটাই অমলেন্দু বাবুরা যন্ত্রণার মধ্যে হয়তো থাকছেন, সেই যন্ত্রণার মধ্যে থেকে দেবরূপ বাবু যেটা বললেন, দেবরূপদা শুনি অমলেন্দুদা কি বলছেন। হ্যাঁ বলুন অমলেন্দুদা বলুন। দেবরূপ বাবু যেটা বলছেন সেটা হচ্ছে তিনি কালো চশমার মধ্য দিয়ে উনি কালো চশমার মধ্য দিয়ে হয়তো দেখছেন। তিনি কালো চশমার মধ্য দিয়ে দেখলে সব কালো দেখবেন, লালের মধ্য দিয়ে দেখলে তিনি লাল দেখবেন। তিনি বলছেন যে রাম মন্দিরের মার্কেটিং করার জন্যই বিজেপি প্রচার করে। তো রাম মন্দিরের মার্কেটিং করার জন্য বিজেপি যদি প্রচার করে, এটা যদি আপনার ধারণা হয়, কিন্তু আপনি তাহলে জগন্নাথ মন্দির সেখানে হচ্ছে তাহলে মার্কেটিং করার জন্য তাহলে আপনার প্রচার করছেন, এটা আমারও ধারণা হতে পারে, কিন্তু আমরা তো এই ধারণা না, এটা তো সনাতনী ব্যাপার। আপনি যদি সনাতনী হন নিশ্চয়ই জগন্নাথ মন্দিরে যাবেন, আপনি দর্শনে যাবেন, দেখবেন, অন্য জায়গায় অন্য দেখবেন। আমরা দেখছি না, কিন্তু আপনি যদি সনাতনী হন কেন মাথায় আসছেন, ওখানে মার্কেটিং দেখবেন কেন বলুন? ওখানে তো রাষ্ট্রপতিকেও ডাকেননি আপনারা। তিনি তো পিছিয়ে পড়া, আপনিও সনাতনী, আমরা রাষ্ট্রপতিকেও ডাকেননি। আমরা নিশ্চয়ই, আপনি তো দেশের রাষ্ট্রপতিকে ডাকেননি। মন্দিরে যাব, আপনার রাম মন্দিরের সঙ্গে আমার জগন্নাথ মন্দিরের একটাই পার্থক্য, সেখানে সর্বধর্মের মানুষ যেতে পারে। এটাই আমার জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য। আপনার রাম মন্দিরে যেতে পারে না, আপনার রাম মন্দিরে যেতে পারে না। অবশ্যই আমার জগন্নাথ মন্দিরে সবাই যেতে পারে, আপনিও যেতে পারেন, আপনাকে টোটো করে নিয়ে ঘোরায় মুসলিম ভাই, সেও যেতে পারে। আপনি রাষ্ট্রপতিকে ডাকেননি, আপনি আপনার উদ্বোধনে রাষ্ট্রপতিকে, দেশের রাষ্ট্রপতিকে ডাকেননি। রাম মন্দিরে আপনার উদ্বোধনের দিন দেশের রাষ্ট্রপতিকে ডাকেননি। রাষ্ট্রপতিকে ডাকার যেখানে দরকার সেখানে ডাকা হবে। না, পিছিয়ে পড়া বলে তাকে আপনার কথা মতো তো ডাকা হবে না। যেখানে প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে প্রধানমন্ত্রী যাবেন, রাষ্ট্রপতিকে ডাকা হলে রাষ্ট্রপতি যাবেন, তা তো প্রোটোকল আছে। দাদা আপনি ডাকেননি, এটা তো প্রোটোকলের বিষয়, এটা প্রোটোকল মেনে চলতে হবে। আপনি জোর গলায় বলতে পারবেন না যে কোনো মুসলিম ভাই আপনার রাম মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রীকে ডাকা হলে পুজো দিতে পারবে। বেশ দেবরূপদা এবং অমলেন্দুদা, আমরা ধর্ম নিঃসন্দেহে যা ধর্ম যেভাবে পালন করে করুক, আমাদের সেটা নিয়ে আমরা তর্কাতর্কিতে যেতে চাইছি না। আমরা রাজনীতির বিষয়ে ফিরে আসি। আমি রাজনীতির বিষয়ে ফিরে আসি। আমি অমলেন্দুদা আপনার কাছে জানতে চাইবো, এই যে বিজেপির মধ্যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, যে দিলীপ ঘোষ গেলে সেখানে শুভেন্দু অধিকারী নেই, শুভেন্দু অধিকারী থাকলে দিলীপ ঘোষ নেই, বা তাদের একটা আলাদা দাদার অনুগামী, তো দিলীপ ঘোষের সঙ্গে আপনারা যারা পুরনো কর্মী তারা থাকছেন। এরপরেও মনে হয় যে 26-এ আপনারা ক্ষমতায় আসতে পারবেন, বিশেষ করে এই যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই এলাকাগুলোতে আপনাদেরই দখল থাকবে, বা অধিকারী গড় সেই বিষয়টা থাকবে, দখলদারি থাকবে, রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন আসনগুলো? আমরা বারবার বলি, অধিকারী গড় কি পাহাড়ি গড় কি অমুক গড়, আই ডোন্ট বিলিভ এট অল। আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি যদি গড় হয় তাহলে ঠিক আছে, গড় হয় তাহলে ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামীদের গড় বললে আমরা ঠিক আছে মেনে নেব, কিন্তু অন্য কারোর টাইটেল কে রেখে কারোর গড় বলবেন, এটা আমরা মানতে রাজি নই। এবার এখানেই তো প্রশ্ন যে রাজনৈতিকভাবে তাহলে কি সেখানে জমি ধরে রাখতে পারবেন? এখানে তো বলতে গেলে এখানে আইন শৃঙ্খলা বলছি আমি, এখানে তো এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এখানে প্রতিনিয়ত অখিলের সঙ্গে উত্তমের বিরোধ সব জায়গায়। ওদের উত্তমের লোক যেখানে মিটিং করছে, মিছিল করছে, কিছুদিন পরে অখিল মিটিং মিছিল করছে। আজকে অখিলকে মুখ্যমন্ত্রী তোল্লা দিচ্ছেন, কালকে উত্তমকে তোল্লা দিচ্ছেন। তাহলে আপনারা অখিলগিরির সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করছেন? আপনারা কোন জায়গায় আছেন দেখুন। আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না। আমি একটা জিনিস বলছি, আপনি যে প্রশ্ন করলেন 2026-এ বিজেপি আসতে পারবে কিনা, কেন না দিলীপ বাবু শুভেন্দু বাবু নাকি দুই মেরুতে হাঁটছেন, আপনার কথা মতো। কিন্তু আমরা মনে করি মানুষ পরিত্রাণ চাইছি, কে কি করলো সেটা দেখছে না। মানুষ আমাদের ভোট দেবে, মানুষ আমাদের সাথে আছে।
মানুষ কেন আপনাদের ভোট দেবে? আপনাদের মধ্যেই তো এতগুলো বিভাজন। এরপরেও মনে হয় মানুষ ভোট দেবে, স্বপ্নে দেখতে পাচ্ছে তো মানুষ। আপনি দেখছেন বিভাজন, আমরা মনে করছি বিজেপির কোনো বিভাজন নেই। ডেফিনেটলি কেন মানুষ ভোট দেবে না? মানুষ পরিত্রাণ চাইছে, এই সরকারকে ফেলতে চাইছে, এই সরকারের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তায় বসে আছে, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, আজকে যোগ্য অযোগ্য শিক্ষকরা আজকে তাদের বিচার পাচ্ছে না, আজকে অভয়াকাণ্ডের বিচার হলো না, আজকে রাজনৈতিক নেতা নেত্রীরা খুন হচ্ছে। অভয়াকাণ্ডের বিচার তো সিবিআই করেছে। আজকে একটা কি বলে সরকার আছে মনে হয় আপনাদের, যে এই সরকার? অভয়াকাণ্ডের বিচার সিবিআই করেছে, সিবিআই করেছে। সিবিআই এর কাছে যদি আপনাদের বলছেন সিবিআই এর কাছে যদি আপনারা পেপারস ঠিক মতো না দেন, 60 টাকা কথা কেন বলছেন? ইনভেস্টিগেশন করা হয়েছিল, সেই ইনভেস্টিগেশনের জায়গাগুলো আপনারা লুপ্ত করে দেন, লুপ্ত করে দেন, তাহলে সিবিআই কি করবে? তাহলে সিবিআই কি ব্যর্থ? তাহলে সিবিআই এর কাছে আপনারা চেয়েছিলেন, বলুন সিবিআই কি ব্যর্থ? তাহলে তদন্ত করতে পারেনি? সিবিআই ব্যর্থ ফেসলা করেছে। শোনা গেল না, আপনি একটু রিপিট করেন প্লিজ। সিবিআই ব্যর্থ কি ব্যর্থ নয়? আপনার সিবিআই কে নিয়ে বলতে আপত্তি কোথায়? আপনি তো সিবিআই এর মুখপাত্র নন। দেওয়া দরকার ছিল। সিবিআই তো স্বশাসিত একটি সংস্থা, দিতে পারে। আপনি বিজেপি নেতা, বিজেপির মুখপাত্র হতে পারেন, আপনি তো সিবিআই এর মুখপাত্র নন। হ্যাঁ, স্বশাসিত সংস্থা তো। হ্যাঁ, তাহলে সিবিআই এর ভুল কি ঠিক আপনি এটা বলতে পারছেন না কেন? সিবিআই এর মুখপাত্র নয় বলেই বলছি যে সিবিআই তাহলে ব্যর্থ, এটা মানছেন তো? সিবিআই ব্যর্থ আপনি ভুল বলেন, ঠিক বলেন, ভুল ঠিক, তারা তাদের নির্দিষ্ট প্রসেসে তারা চলছে। আপনি তাকে যদি ভুল বলে দেন ভুল, আপনি যদি ঠিক বলে দেন ঠিক। না, আপনি বলছেন অভয়ের বিচার হয়নি, তার তদন্ত করেছে সিবিআই, এখনো তদন্ত করে যাচ্ছে, তো আপনাকে তো একটা কনক্লুশনে আসতে হবে। তাহলে সিবিআই তদন্ত ঠিক করেছে, হয় সিবিআই তদন্ত ঠিক করেছে, তার মানে অভয়ের বিচার পেয়েছে, আর অভয়ের বিচার যদি না পায় তার মানে সিবিআই তদন্ত ভুল করেছে, তদন্তে ব্যর্থ সিবিআই। অভয়ের মা বাবা বলছেন। দেবরূপদা, এই জায়গায় কি মনে হয় যে এই যে আপনাদের তো এবছর মানে এই নির্বাচনে বিশেষ করে নন্দীগ্রামকে টার্গেট করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এছাড়া অন্যান্য আসনগুলো তো রয়েছে, বিজেপির এই অবস্থা যেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের কার্যত মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছে, কাজটা অনেকটা সহজ হয়ে গেছে? না, আমরা কোনো লড়াইটাই সহজ কঠিন ভাবে দেখি না, সব লড়াই আমাদের কাছে কঠিন, আগের দিনও করেছি আমরা। আমি শুধু একটা জিনিসই, আমি শুধু নয়, আমাদের মতো লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বক্তব্যই রাখছেন মানুষের সামনে, যে আমাদের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বেই, তার নির্দেশেই আমরা পরিচালিত হব। কিন্তু অমলেন্দু বাবুদের মতো যে সমস্ত পুরনো রাজনৈতিক নেতৃত্বরা আছে, তারা রাজ্যের বুকে কে নেতৃত্ব দেবেন সেইটা পরিষ্কার করতে পারছেন না, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। সুতরাং এই দ্বিমতটা থাকার জন্যই আমরা যেভাবে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী একদম সর্বস্তরের বুথ লেভেলে, আমরা যারা একদম বুথে গিয়ে কাজকর্ম করি, আমরা পরিষ্কারভাবে দায়িত্বহীন ভাষাতেই বলতে পারি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর বিকল্প কেউ নেই, এর বাইরে আমাদের দেখা যাক। নির্বাচন এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, যত দিন যাবে হয়তো ছবিগুলো আরো পরিষ্কার হতে থাকবে। অমলেন্দুদা, দেবরূপদা, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নারদ আজ এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।